ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে গত ৫ আগস্ট এভাবেই তল্পিতল্পা নিয়ে বোন শেখ রেহানার সঙ্গে বাংলাদেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। তারপর আশ্রয় নেন ভারতে। দেশের ইতিহাসের প্রথম প্রধানমন্ত্রী তিনি, যিনি দায়িত্ব ছেড়ে পালাতে বাধ্য হন। সেদিন হাসিনা পালানোর পর ফ্যাসিস্টের কবল থেকে মুক্তির আনন্দে সারা বাংলায় খুশির জোয়ার বয়ে যায়। গণভবন সাক্ষী হয় অভূতপূর্ব ঘটনার। বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার স্বৈর শাসনের অবসানের ৬ মাস পূর্ণ হচ্ছে আজ। হাসিনা দেশ ছাড়ার পর শুরু হয় রাষ্ট্র সংস্কারের মাধ্যমে উদার গণতান্ত্রিক বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ গঠনের প্রস্তুতি। ৮ আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। ডক্টর ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদে নিয়োগপ্রাপ্ত অনেককে নিয়েই চারপাশে তৈরি হয় তীব্র সমালোচনা। দেশের রাজনৈতিক এই পট পরিবর্তনের সময় সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রয়োজন কতটুকু, সেই প্রশ্ন ছুড়ে দিয়ে ক্ষোভ প্রকাশ করে সাধারণ মানুষ। এক্ষেত্রে ওই মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়া মোস্তফা সরওয়ার ফারুকের সমালোচনাও করেন জনতার একটা বড় অংশ। অতীতে আওয়ামী লীগের বিভিন্ন নেতা ও শেখ হাসিনার সঙ্গে তার ঘনিষ্ঠতার নানা ছবি ও লেখা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তার মধ্যে অন্যতম কিন্তু ফারুককে রাখা যায়। তার বিভিন্ন কর্মকাণ্ড কিন্তু ফ্যাসিস্টদেরকে তাদের শক্ত অবস্থানে বসে রাখার জন্য সাহায্য করে, যার মধ্যে আসলে ফ্যাসিস্টদের প্রতি একটা সহানুভূতিশীল মনোভাব রয়েছে। যে আসলে জুলাই গণঅভ্যুত্থানের স্পিচকে ধারণ করে না, তাকে আসলে আমরা উপদেষ্টা মণ্ডলীর মধ্যে আমরা দেখতে চাই না। যেহেতু ক্রাইটেরিয়া মেইনটেইন করা হচ্ছে, সিলেট, রংপুর সহ সারা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল থেকে এখানে প্রতিনিধিত্ব থাকতে হবে। ফারুকের পাশাপাশি সে সময়ে বাণিজ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়া শেখ বশিরউদ্দিনকে নিয়েও সমালোচনা তৈরি হয়। আওয়ামী লীগের সাবেক এমপি আফিল উদ্দিনের আপন ভাই এবং আওয়ামী পরিবারের সন্তান হওয়ায় বশিরউদ্দিনকে নিয়ে আপত্তি ওঠে বিভিন্ন মহলে। যশোর ১ আসনের এমপি, স্বৈরাচারের ডামি এমপি আফিল উদ্দিনের ভাই বশিরউদ্দিনকে যেভাবে উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছে, হাসিনা সরকারের দোসর কিভাবে উপদেষ্টা হলো। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এর আগে রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যে ৬টি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এসব কমিশনের মধ্যে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, পুলিশ ও দুদক সংস্কার কমিশনের প্রতিবেদন গত ১৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে পেশ করা হয়েছে। জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের রিপোর্টও বুধবার জমা পড়ার কথা। তবে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আক্ষরিক অর্থে এসব সংস্কার কতটা মানুষের উপর ইতিবাচক প্রভাব ফেলছে তা বুঝে ওঠা কঠিন। কারণ নিত্যপণ্যের দাম, চাঁদাবাজি, দুর্নীতি আর অনিয়মে নাভিশ্বাস কমেনি সাধারণ মানুষের। বর্তমান বাজার অবস্থা, যাতে দ্রব্যমূল্য যে অবস্থা, সীমিত আয়ের মানুষ খুবই কষ্টের মধ্যে আছে, অত্যন্ত কষ্টের মধ্যে আছে। এই পয়েন্টগুলাই আমি চাই। যে আয় করে, যা খরচ করে যেভাবে চলতাম, আল্লাহর রহমতে ভালো চলছে ওই টাইমে। এখন এই ১ বছর কিংবা ৬ মাসের ভিতরে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। ইনকাম করতেছি, যা আগে করছি এখনও তাই করি, কিন্তু আমি চলতে পারতেছি না। বাজারের সব কিছুর দাম বেশি, যেখানে যাই ওখানেই খরচ বেশি, কিন্তু আমার বাড়তি তো আর ইনকাম নাই। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করতে না পারার অন্যতম একটি কারণ চাঁদাবাজি বন্ধ করতে না পারা। কিন্তু নতুন বাংলাদেশে যেখানে কোনো জুজুর ভয় নেই, সেখানে বিপ্লবী সরকার হয়েও চাঁদাবাজি কেন বন্ধ করা সম্ভব হচ্ছে না, সেই প্রশ্নের সুনির্দিষ্ট কোনো জবাব নেই কারো কাছে। যেন দায়বদ্ধতাহীন আওয়ামী লীগ সরকারের সঙ্গেই মিলে যাচ্ছে কণ্ঠ। আপনাদের কি লজ্জা লাগে না? চাঁদাবাজিকে আপনি বন্ধ করতে পারবেন, নিয়ন্ত্রণ করা হতে যাবে। আপনার এলাকার হাটটাও দখল করেছে, আপনার বাস স্ট্যান্ডটা সে দখল করেছে, যেখানে যেখানে সম্ভব চাঁদাবাজি করেছে, চাঁদাবাজিরা থাকতে পারবেন সেই পরিস্থিতি করেছে। কিছু করতে পারছেন? হাসিনা পালানোর মাধ্যমে দেশে যে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়, এই ৬ মাসে কতটুকু পূরণ হয়েছে সেসব, এই প্রশ্ন ঘুরছে চারপাশে। এসবের মধ্যে অন্যতম জুলাই আন্দোলনে আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে না পারা। চিকিৎসার দাবিতে বারবারই আন্দোলন করতে রাজপথে নামছে আহতরা। হয়তো ওনাদের কথাগুলো অযৌক্তিক হতে পারে, হয়তো ওনাদের দাবিটাও অযৌক্তিক হতে পারে, আমি মেনে নিলাম, কিন্তু আপনার কি ওনাদেরকে মূল্যায়ন করার জন্যই তো ওখানে বসানো হয়েছে। আপনি তো ওদেরকে ওখানে মূল্যায়ন করবেন, আপনি করছেনটা কি? সম্ভাবনা আপনি করছেনটা, আপনি সামান্য ঢাকায় তো আপনি
ভালোভাবে আপনি ঢাকায় তো চিকিৎসা পৌঁছাইতে পারতেছেন না। আহতদের চিকিৎসা দিতে ব্যর্থ হওয়ায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করছে সাধারণ মানুষও। জুলাই অভ্যুত্থানে আসলে যারা আহত হয়েছে বা যারা ক্ষয়ক্ষতির শিকার হয়েছে তাদেরকে সরকার মূলত মূল্যায়ন করতেছে না। প্রথমত তারা দাবি দাওয়া জানাইতেছে, প্লাস তারা বিভিন্ন জায়গায় আন্দোলন করতেছে সড়ক অবরোধ করে। মূলত সরকার সেখানে নজর দিচ্ছে না, আর সরকার হচ্ছে তাদের যে দাবি দেওয়াটা সেটাও আমলে নিচ্ছে না। জুলাই অভ্যুত্থানে তো অনেকে শহীদ হয়েছে, অনেকে আহত হয়েছে। এখন তারা অনেকে আছে তারা এখনও নিজের পরিচয়টাও পায় নাই ঠিকমতো। আর তাদের মধ্যে তারা তাদের সুচিকিৎসাটা তার প্লাস পাশাপাশি হচ্ছে যে তারা তাদের যে অধিকারটা সেটাও তারা পাচ্ছে না। একই সঙ্গে বহুল আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের শুনানি নিয়েও কাল বিলম্ব করে অন্তর্বর্তী সরকার। বিডিআর স্বজনরা অভিযোগ করেন নানা টালবাহানা করে বিডিআর জওয়ানদের মুক্তির বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে বর্তমান সরকার। আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে এটার জামিন শুনানি হবে, কিন্তু আমরা পাবলিক প্রসিকিউটরের মাধ্যমে জানতে পারি যে এই জামিন শুনানিটি স্থগিত করা হয়েছে। আমাদের মানে এই কোর্ট হবে, এই কোর্ট হবে না, এই কোর্ট হবে, এই কোর্ট হবে না, নানান তালবাহানা। সন্ধ্যাবেলায় শুনছি যে কোর্ট স্থগিত করা হয়েছে, আবার 10:30 বাজে শুনছি কোর্ট হবে না। কমিশনের জন্য আমরা দাবি করেছিলাম, কমিশন করা হয়েছে। সেই কমিশনও আবার কি করা হয়েছে, অন্যায় এবং অবিচারকে ঠিক রেখে কমিশন নাকি কাজ করবে। পরে বিডিআর স্বজনদের একের পর এক আন্দোলনের মুখে হয়রানিমূলক মামলা থেকে রেহাই পেয়ে মুক্তি পান জওয়ানদের একাংশ। এখনো বন্দী আছেন বহু বিডিআর। এরপরে বিদ্রোহীর তকমা আমাদের উঠে যাবে, এরকম একটা ইয়া চাই যে আমাদের বিদ্রোহীর তকমা উঠে যাবে, এবং যারা এর সাথে জড়িত ছিল অবশ্যই তাদের বিচার চাই। সেই খুনিদের বিচার চাই, যাদের জন্য আমাদের জীবনের 16টা বছর শেষ হয়ে গেল। তাদের বিচার চাই, খুনি যারা ছিল তাদের বিচার চাই। আমরা চাই যারা জড়িত ছিল সেটাই হোক না কেন, তার বিচার হোক। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে অনেক সেনা অফিসারই সরাসরি ভারতের ইন্ধনকে দায়ী করেন। সেই সঙ্গে আওয়ামী লীগ ও শেখ হাসিনার জড়িত থাকার ব্যাপারটিও ইতোমধ্যে সামনে নিয়ে এসেছেন ভুক্তভোগীরা। সঠিক তদন্তের মাধ্যমে বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার কেন হবে না, সেই পুরনো প্রশ্নই নতুন করে সামনে এসেছে আবার। এরকম ঘটনার জন্য তো কিছুটা প্রতিক্রিয়া থাকে মানুষের। আর এই যে যারা বের হয়ে গেল, ওরা তো তাদের কালেক্ট করছে, তাদেরকে বলছে যে গো, কারণ ওদের যে মূল পরিকল্পনা যে এদেরকে ভরকাতে হবে। বিডিআর অফিসারদেরকে সেনাবাহিনী অফিসারের, বিডিআর সৈনিকদেরকে সেনা অফিসারের বিরুদ্ধে খেপায় দিতে হবে। এই ঘটনার আগে কিন্তু প্রচুর এই সমস্ত ডিসমিস সোলজার কিন্তু এই বিলখানায় আসে, আশেপাশে ঘুরছে এবং তারা পরিকল্পনার সাথে জড়িত। তো এইভাবেই ভিতরের পরিবেশটা আস্তে আস্তে উত্তপ্ত করা হয়। এটা একদম রয়ের পরিকল্পিত। এছাড়া বিগত সরকারের আমলে বহু আলেমকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠান শেখ হাসিনা। এসব আলেমদের বেশিরভাগই এখনো বন্দী 4 দেয়ালে। নতুন বাংলাদেশের হাওয়া লাগেনি তাদের গায়ে। তো আমাকে ঠিক এই সরকার নির্বাচিত হবার 1 বছরের কম সময়ের মধ্যে তারা আমাকে গ্রেপ্তার করে। তো আপনি জিজ্ঞেস করছেন আসলে তারা কেন আমাকে গ্রেপ্তার করলো। যেহেতু আমি তাদের এই বিদেশি আধিপত্যের বিষয়টা আমি মেনে নিতে পারিনি, এবং তাদের যে ফ্যাসিজমের চরিত্র, আদর্শিক যে তারা গোড়া যে সেকুলারিজমের যে প্রবক্তা, সংবিধানকে তারা পরিবর্তন করলো, এরপরে অনেকগুলো এই জাতীয় স্বার্থ বিরোধী এবং ইসলামের মূল্যবোধ বিরোধী তাদের যে পদক্ষেপগুলো, তো ওইসব জায়গা থেকে আদর্শিক কারণে এবং জাতীয় নিরাপত্তার কারণে আওয়ামী লীগকে তো মেনে নেওয়া আমাদের পক্ষে সম্ভব না। তো সেই জন্য তারা আমাকে তো আর বলতে পারবে না যে আওয়ামী লীগের বিরুদ্ধে তাকে গ্রেপ্তার করা হলো, ভারত বিরুদ্ধে তাকে গ্রেপ্তার করা হলো। তো তারা একটা নেগেটিভ তারা সামনে নিয়ে আসে, সেটা হলো যে জঙ্গি টঙ্গি মৌলবাদী এই সমস্ত শব্দ দিয়ে তারা আমাদেরকে গ্রেপ্তার করতো। গত 15-16 বছরে ব্যাপকভাবে কণ্ঠরোধ করা হয় দেশের সংবাদ মাধ্যমের। শেখ হাসিনার এই অপকৌশলের সুযোগ কাজে লাগিয়ে জয়ী মামুন, ইকবাল সোবহান, মুন্নি সাহাদের মতো সাংবাদিকরা সম্পদ ও দুর্নীতির পাহাড় গড়ে তোলেন। তবে হাসিনার পতনের পর এখনো বহাল তবিয়তে রয়ে গেছেন তারা। একই সঙ্গে বিগত সরকারের সময় টকশো করে বেড়ানো বহু সাংবাদিক বর্তমানেও টকশোর নামে আওয়ামী এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে সাফাই গাইছে ফ্যাসিজমের পক্ষে। একই সঙ্গে বিপ্লবী জনতা আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে থাকলেও আপত্তি আছে অনেক সাংবাদিকের। আমি অনেক লোককে বলতে দেখি যে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে যাবে, হ্যান হবে। এই যে হাসনাত আব্দুল্লাহ বলছে আওয়ামী লীগ বুঝে, আওয়ামী লীগও বুঝে না, অপ্রাসঙ্গিকও বুঝে না। এটা আমি মনে প্রাণে কামনা করি, প্রয়োজনের জন্য আমি রাস্তাও নামতে রাজি আছি। কিন্তু তার মানে এই না যে আপনি আওয়ামী লীগকে বন্ধ করে দেবেন। আওয়ামী লীগ একটা বিরাট দল, আওয়ামী লীগ একটা বিরাট দল। এরা কোন কোন মানে স্বপ্নের জগতে বাস করে
তারা মনে করে আজকে একটা ডিক্লারেশন দেব, আওয়ামী লীগ শেষ হয়ে যাবে। এই অবস্থায় ইতোমধ্যেই ফেব্রুয়ারি মাস জুড়ে আন্দোলনের ডাক দিয়েছে আওয়ামী লীগ। 18 ফেব্রুয়ারি সারা দেশে সর্বাত্মক হরতাল ডেকেছে দলটি। এরই মধ্যে দেশের বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ শুরু করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। গোপনে হলেও এসব কর্মকাণ্ডকে দেশের জন্য অশুনি সংকেত বলছেন সাধারণ মানুষ। আমাদের নেতা কর্মীরা আছেন, সমর্থকরা আছেন, তারা একে অন্যের সাথে, মানুষের সাথে, তৃণমূলের সাধারণ মানুষের সাথে যোগাযোগ করে তাদেরকে অবহিত করা, উৎসাহিত করা। এছাড়া বৃহস্পতিবার আওয়ামী লীগের অফিসিয়াল পেজের একটি লাইভ অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের আরেকটি ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়েও বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। এসব ঘোষণা বিভ্রান্ত করছে সাধারণ মানুষকে। 5 আগস্টের পর দেশ থেকে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা হত্যা মামলার আসামি হয়েও কিভাবে পালিয়ে গেলেন সেই প্রশ্ন তুলে আইনশৃঙ্খলা বাহিনীর অবনতিকেই দুষছেন ছাত্র জনতা। একই সঙ্গে আওয়ামী লীগের বিচার দাবি করেছেন তারা। গত 17 বছরের ফ্যাসিস্ট সরকারের আমলে আওয়ামী লীগ যা স্বৈরাচার চালিয়েছে সেটা ছাত্রলীগের সাথে সরাসরি এবং ওপেনে জড়িত ছিল। আপনার শত্রুপক্ষ আপনারা পাঠানোর জন্য করে, অথবা আপনার মধ্যে যে খারাপ লোকগুলা ওইটাই এটা করছে। এখন এটা তদন্ত করে যারা দোষী তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এত সব অপ্রাপ্তির মাঝেও স্বৈরাচার মুক্ত বাংলাদেশই বর্তমান সময়ের সবচেয়ে বড় প্রাপ্তি। সেই সঙ্গে ভারতকে ছাড়াও যে বাংলাদেশ ভালোভাবে চলতে পারে প্রমাণ মিলেছে তারও। বাংলাদেশিদের জন্য ভিসা নীতিতে কঠোরতা আরোপ করে উল্টো শিক্ষা পেয়েছে ভারত। সম্প্রতি ত্রিপুরা থেকে আবারও বাংলাদেশের ভিসা ও কনসুলার পরিষেবা শুরুর ঘোষণা দিয়েছে দেশটি। তবে বাংলাদেশিদের মধ্যে ভারত বিরোধিতার ক্ষোভ কমেনি একটুও। আমাদের মনে হয় ভারতের সাথে আমাদের এই ধরনের কোনো চিকিৎসার ব্যাপারে আমাদের দেশের চিকিৎসার আরও উন্নত করা প্রয়োজন, এবং আমাদের দেশের চিকিৎসা মানটা আরও ভালো করলে এবং চিকিৎসা সেবার জন্য সরকার যদি একটু আমাদের চিকিৎসকদেরকে একটু পরামর্শ দেয় সেটা মনে সবচেয়ে ভালো হবে। বাংলাদেশের লোকগুলো যারা পেশেন্ট আছে এরা যদি আমরা ভারতে না যাই, বাংলাদেশে ভালো চিকিৎসক আছে, সেই চিকিৎসক দিয়ে ভালো চিকিৎসা সেবা নিতে পারি আমরা। অন্যদিকে বিগত সরকারের সময়ে উদ্দেশ্যমূলক বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। ওই অবস্থা থেকে বের হয়ে বয়োজ্যেষ্ঠ খালেদা জিয়ার মুক্তি ও ইংল্যান্ডে উন্নত চিকিৎসার সুযোগ করে দেয়াতে প্রশংসা কুড়িয়েছেন ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে বিভিন্ন মামলা থেকে তারেক রহমানের জামিন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তিসহ মিথ্যা মামলা নিয়ে সরকারের একাধিক পদক্ষেপ সুষ্ঠু গণতান্ত্রিক চর্চাকে মনে করাচ্ছে আরেকবার। তবে সবকিছুর মধ্যেও দেশে শান্তি বিরাজ করবে, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ থাকবে, শিক্ষা চিকিৎসার মান উন্নয়ন হবে। সব মিলিয়ে দুর্নীতি মুক্ত বাংলাদেশের প্রত্যাশা সাধারণ মানুষের। জুলাই বিপ্লবের মাধ্যমে যে সুযোগ তৈরি হয়েছে সেটিকে কাজে লাগিয়ে বৈষম্যহীন স্বৈরাচার মুক্ত বাংলাদেশ দেখার স্বপ্ন সবার। নিরপেক্ষ থেকে যদি দেশ চালায় তাহলে সম্পূর্ণ সমর্থন পাবে জনগণের। ভালোভাবে সরকার যাতে একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করে যাতে নির্বাচনটা দেয় সেটা আমরা কামনা করছি। ইউনূস সাহেব যে মিশনে আসছে বাংলাদেশ পরিচালনা করার জন্য, আমার এতটুকু তার কাছে চাওয়া পাওয়া জনগণের পক্ষ থেকে যে মানুষের খাদ্য বস্ত্র বাসস্থান বাংলাদেশের প্রতিটা মানুষের এইটা যে নিশ্চিত করতে পারবে, তাহলে আমাদের বাংলাদেশ ডিজিটাল দিকে এগিয়ে যাবে। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।